গুড ইভিনিং ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার। আজকে আমরা রিমাটয়েড আর্থ্রাইটিস টপিকটি ডিসকাস করব। আমি ডাক্তার অভিজিৎ, মেডিসিনের রেজিস্টার, ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি। আজকে খুব সংক্ষেপে আমরা রিমাটয়েড আর্থ্রাইটিস টপিকটি আলোচনা করব। আপনারা বলতে পারেন দিস ইজ অ্যান ইন্ট্রোডাকশন টু রিমাটয়েড আর্থ্রাইটিস অর দিস ইজ অ্যান ওভারভিউ অফ রিমাটয়েড আর্থ্রাইটিস। আমাদের আজকের এই লেকচারটি আমরা আই ওয়ান্ট টু ডেডিকেট টু আওয়ার লেট ডক্টর মোহাম্মদ তৌহিদ আলম স্যার, who breathed his last breath yesterday. আজকে আমাদের টপিকের আলোচ্য বিষয় বা কন্টেন্ট গুলো হলো ইন্ট্রোডাকশন, প্যাথোজেনেসিস অফ রিমাটয়েড আর্থ্রাইটিস, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, ইনভেস্টিগেশন, আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি, ইউরোপিয়ান লিগ এগেনস্ট রিউমাটিজম ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া, ট্রিটমেন্ট অ্যান্ড প্রোগ্নোসিস of rheumatoid arthritis. First of all, introduction. Rheumatoid arthritis is a chronic systemic inflammatory disorder. It is the most common inflammatory arthritis and it affects about 0.5 to 1% of the population. Rheumatoid arthritis has typically symmetrical pattern of involvement, and early recognition, appropriate treatment with disease-modifying anti-rheumatic drugs is very important in achieving control of the disease and prevention of joint injury and disability. Epidemiology. প্রথমে আমাদের এপিডেমিওলজি সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে এপিডেমিওলজির প্রধান কম্পোনেন্ট গুলো হচ্ছে প্রিভ্যালেন্স অফ এ ডিজিজ, সাথে এজ অফ দি পপুলেশন অ্যাফেক্টেড, জেন্ডার অ্যান্ড রেস। তাহলে প্রিভ্যালেন্স, এজ, জেন্ডার অ্যান্ড রেস সম্পর্কে আমাদেরকে বলতে হয়। প্রিভ্যালেন্স হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিসের প্রিভ্যালেন্স অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু ডিফারেন্ট স্টাডি, এটা ভেরি করে, নেশন টু নেশন ভেরি করে। তো বিভিন্ন স্টাডিতে এর প্রিভ্যালেন্স সম্পর্কে বলা আছে এটা 0.1% থেকে 1.9% পেশেন্ট পপুলেশন এফেক্টেড হন। So on an average, prevalence you can say 1%. Peak age of onset, rheumatoid arthritis এর peak age of onset হচ্ছে, একটা স্টাডিতে ইউএস এর একটা স্টাডিতে দেখা গেছে যে peak age of onset for women it is 55 to 64 years, and for men it is 75 to 84 years. And if you look on gender, male is to female, male is to female, here is wrong. Male is to female actually will be 1:2. That is, females are affected twice than male. আর রেস যদি আমরা বলি, তাহলে দেখা গেছে যে পিমা ইন্ডিয়া, নর্থ আমেরিকা, এদের মধ্যে রিমাটয়েড আর্থ্রাইটিসের হাইয়েস্ট প্রিভ্যালেন্স দেখা যায়। এবং পিমা ইন্ডিয়ান ইন নর্থ আমেরিকা, নর্থ আমেরিকান কান্ট্রিগুলোর যারা পিমা ইন্ডিয়ানস আছেন তাদের মধ্যে প্রায় 5% পপুলেশন রিমাটয়েড আর্থ্রাইটিসে এফেক্টেড হন। প্যাথোজেনেসিস। প্রথমে আমরা প্যাথোজেনেসিস সম্পর্কে একটু ভালো করে জেনে নিই। যে কোনো একটি ডিজিজের প্যাথোজেনেসিস ভালো মতো না বুঝলে কিন্তু সেই ডিজিজের ম্যানেজমেন্ট এবং আসলে ভালো মতো করা যায় না। এবং প্যাথোজেনেসিস সম্পর্কে আসলে সবসময়ই দেখা যায় যে আমরা যারা লার্নার আছেন তাদের প্যাথোজেনেসিস সম্পর্কে ভালো মতো জানার ইচ্ছে থাকে না, কিন্তু প্যাথোজেনেসিস ভালো মতো না বুঝলে আসলে ডিজিজটি সম্পর্কে সম্যক ধারণা তৈরি হতে পারে না। তো সংক্ষেপে আজকে আমরা প্যাথোজেনেসিস সম্পর্কে একটু ডিসকাস করব। রিমাটয়েড আর্থ্রাইটিসের প্যাথোজেনেসিস আসলে খুবই কমপ্লিকেটেড। তো যদি আমরা একেবারে সিম্পলেস্ট পসিবল ওয়েতে আমরা যদি এটা আলোচনা করতে চাই, তাহলে আমি একটা ডায়াগ্রাম এখানে আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন। তো এই ডায়াগ্রামের যদি প্রথম থেকে আপনারা দেখেন যে রিমাটয়েড আর্থ্রাইটিসের প্যাথোজেনেসিসে কিছু কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে এবং কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর আছে। প্রত্যেকটি অটোইমিউন ডিজিজের
জেনেটিক ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে কিছু ইমিউন রিয়াকশন হয়, যেটাকে আমরা বলি অটো ইমিউন রিয়াকশন, এক্সাজারেটেড অটো ইমিউন রিয়াকশন। তাহলে যে কিছু কিছু এখানে আমাদের যে জেনেটিক ফ্যাক্টর গুলো আছে, সেই জেনেটিক ফ্যাক্টর গুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে সেটা হচ্ছে এই সেলের ডিআর, তারপরে PTPN22 এবং PADI4। এছাড়া কিন্তু অনেক জিন আছে, অনেক জিন, জিনোম ওয়াইড অ্যাসোসিয়েশন স্টাডিতে অনেক জিনের সাথে রিমাটয়েড আর্থ্রাইটিসের অ্যাসোসিয়েশন রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনগুলোর মধ্যে হচ্ছে এই সেলের ডিআর, PTPN22 এবং PADI4। এখন যাদের এই জেনেটিক ফ্যাক্টর গুলো থাকবে, সেই সাথে শুধু জেনেটিক ফ্যাক্টর থাকলেই যে রিমাটয়েড আর্থ্রাইটিস হবে তা না, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও রয়েছে যেগুলো রিমাটয়েড আর্থ্রাইটিসের জন্য পার্শিয়ালি দায়ী। সেই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো কি কি আছে? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলোর মধ্যে বিভিন্ন রকমের প্যাথোজেন, ইনফেকশন। প্যাথোজেন্স মানে বলতে আমরা বুঝি যে ব্যাকটেরিয়াল প্রোডাক্ট, ভাইরাল ইনফেকশন, স্মোকিং, ইটিসি। তো এই যে যে জেনেটিক ফ্যাক্টর গুলো আছে এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে সাইক্রোলেশন অফ প্রোটিন। যেমন আমি একটু সংক্ষেপে যদি আমি বুঝিয়ে বলতে চাই, যেমন আমরা একটা জেনেটিক ফ্যাক্টর বলেছি PADI4। PADI4 মানে হচ্ছে এখানে একটা যে জিনটা আছে, তো এই PADI4 এটা হচ্ছে একটা জিন যেটা হলো আমরা বলি পেপটিডাইল আর্জিনিন ডিইমিনেজ, পেপটিডাইল আর্জিনিন ডিইমিনেজ 4। এই জিনটি যে এনজাইমটাকে কোড করে সেটা হচ্ছে পেপটিডাইল আর্জিনিন ডিইমিনেজ। তো এই পেপটিডাইল আর্জিনিন ডিইমিনেজ এনজাইম যেটা করে সেটা হচ্ছে একটা পেপটাইডের মধ্যে অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। আপনারা জানেন যে আর্জিনিন একটা অ্যামাইনো অ্যাসিড, সাইট্রোলিন একটা অ্যামাইনো অ্যাসিড। তো এই পেপটিডাইল আর্জিনিন ডিইমিনেজ এই এনজাইমটা আমাদের আর্জিনিন যে অ্যামাইনো অ্যাসিড সেটাকে কনভার্ট করে সাইট্রোলিনে। তো এটাই হচ্ছে সাইট্রোলিনেশন অফ পেপটাইড। যদি এরকম সাইট্রোলিনেশন অফ দ্য পেপটাইডস হয়, কাদের এটা হবে? যাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যারা স্মোকিং করে তাদের লাং ইনজুরি হয় এবং লাংসের মধ্যে এই যে প্রোটিন গুলো আছে সেই প্রোটিন গুলোর সাইট্রোলিনেশন হতে পারে। আবার যাদের ডেন্টাল ইনফেকশন আছে, যেমন ডেন্টাল কেরিস, প্রোফেরিমিয়া জিনজিভালিস যাদের হয়, তাদের ডেন্টাল ইনফেকশনের কারণে টিস্যু ইনজুরি হতে পারে। আবার অন্যান্য ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনেও এই ধরনের ইনজুরি হতে পারে। তো এই ইনজুরি গুলোতে যেটা হয়, প্রোটিনের সাইট্রোলিনেশন হয়। এই যে প্রোটিনের সাইট্রোলিনেশন হলো, এই সাইট্রোলিনেটেড প্রোটিন যেগুলো আছে সেগুলো খুবই অ্যান্টিজেনিক এবং শরীরে অনেক ধরনের এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। এবং এই অ্যান্টিবডি গুলোকেই আমরা বলি যে অ্যান্টি সাইক্লিক সাইট্রোলিনেটেড অ্যান্টিবডি, অর্থাৎ সংক্ষেপে এনটিসিসিপি। এই এনটিসিসিপি অ্যান্টিবডি গুলো আপনারা জানেন যে রিমাটয়েড আর্থ্রাইটিসের একটা খুবই গুরুত্বপূর্ণ এক গ্রুপ অফ অ্যান্টিবডি। এবং রিমাটয়েড আর্থ্রাইটিসের প্যাথোজেনেসিসে এই অ্যান্টিবডি আমরা ডায়াগনোসিসে, ইনভেস্টিগেশন আমরা ইউজ করে থাকি। তাহলে এই যে অ্যান্টিবডি গুলো তৈরি হলো, এই যে সাইট্রোলিনেশন অফ দ্য প্রোটিন, অর্থাৎ প্রোটিনটা সাইট্রোলিনেশন হয়ে গেল, এই সাইট্রোলিনেটেড প্রোটিন গুলো যেগুলো আমাদের প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলগুলোর মধ্যে ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ এবং এফএলএস মানে হচ্ছে ফাইব্রোব্লাস্ট লাইক সাইনোভিওসাইট, যেগুলো আসলে ম্যাক্রোফেজেরই একটা ভেরিয়েশন। তো এই ম্যাক্রোফেজ, তারপরে ফাইব্রোব্লাস্ট লাইক সাইনোভিওসাইট এবং ডেনড্রাইটিক সেল, এই সেলগুলো এই সাইট্রোলিনেটেড অ্যান্টিবডি গুলোকে প্রসেস করে এবং অ্যান্টিজেন হিসেবে প্রেজেন্ট করে। কার কাছে প্রেজেন্ট করে? আপনারা দেখেন যে দেখতে পাচ্ছেন যে ডেনড্রাইটিক সেল টি লিম্ফোসাইটের কাছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করতেছে এবং এই টি লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড হয়ে বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভ করতেছে এবং বি লিম্ফোসাইট আলটিমেটলি
অটো অ্যান্টিবডিগুলো তৈরি করতেছে, যার মধ্যে এনটি-সিসিপি বা অ্যান্টি-সাইক্লিক সাইক্লোলিনেটেড অ্যান্টিবডি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এই অ্যাক্টিভেটেড বি এবং টি সেল আবার জয়েন্টের মধ্যে চলে যায়। এখন এই যে অ্যাক্টিভেটেড টি সেল বি সেল জয়েন্টে চলে গেল এবং এই অটো অ্যান্টিবডিগুলো যেটা করে, আপনারা জানেন ইননেট ইমিউন যে সিস্টেম, সেই সিস্টেমে কি হয়, অটো অ্যান্টিবডিগুলো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের প্রসেসে যে বাই প্রোডাক্ট তৈরি হয় সেগুলো কেমো অ্যাট্রাক্ট্যান্ট। দ্যাট মিনস সেগুলো টি সেল বি সেল ম্যাক্রোফেজ তারপরে পলিমরফোনিউক্লিয়ার সেল এগুলোকে মানে অ্যাট্রাক্ট করে এবং এগুলো অ্যাক্টিভেটেড হয়ে অনেক ধরনের সাইটোকাইন তৈরি করে, ইনফ্লামেটরি সাইটোকাইন। তার মধ্যে যেমন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আছে, ইন্টারলিউকিন 6 আছে। এই যে ইন্টারলিউকিন এবং ইনফ্লামেটরি সাইটোকাইন গুলো তৈরি হলো, এগুলো জয়েন্টের মধ্যে একটা ইন্টেন্স ইনফ্লামেশন তৈরি করে, যে কারণে পেইন, সোয়েলিং, আলটিমেটলি আর্থ্রাইটিস ডেভেলপ করে। তো এটা হলো একটা সিম্পল ডায়াগ্রাম ফর প্যাথোজেনেসিস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। আমরা যদি আবার সংক্ষেপে একটু রিক্যাপিচুলেট করি, তাহলে কিছু জেনেটিক ফ্যাক্টর থাকবে, তার মধ্যে HLA-DR, PTPN20, PEDI4, পেপটিডাইল আর্জিনিন ডিইমিনেজ। তো এই জিনগুলোর সাথে যখন এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে, স্মোকিং, ডেন্টাল ইনফেকশন, তারপরে ব্যাকটেরিয়াল প্রোডাক্ট, ভাইরাল ইনফেকশন যখন থাকে, তখন সাইট্রোলিনেশন অফ দ্য প্রোটিন হয়, অর্থাৎ আর্জিনিন উইল বি কনভার্টেড টু সাইট্রোলিন। এই সাইট্রোলিনেটেড প্রোটিনগুলো ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল এগুলো অ্যান্টিজেন হিসাবে প্রসেস করে প্রেজেন্ট করে টি লিম্ফোসাইটের কাছে। টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট অ্যাক্টিভেট হয়, বি লিম্ফোসাইট অটো অ্যান্টিবডি তৈরি করে। এই অটো অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে জয়েন্টের মধ্যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয় বাই প্রোডাক্ট হিসাবে। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হওয়ার পরে টি সেল, বি সেল এবং অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, নিউট্রোফিল এগুলো ইনফ্লামেটরি সাইটোকাইন তৈরি করে এবং জয়েন্টের মধ্যে একটা ইন্টেন্স ইনফ্লামেশন তৈরি করে। এরপরে আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের আমরা আলোচনা করার পূর্বে দুই ধাপে আলোচনা করা যেতে পারে। একটা হচ্ছে প্যাটার্ন অফ রিউমাটিক ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং কোর্স অ্যান্ড কমপ্লিকেশনস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসের আসলে অনেক রকমের প্যাটার্ন রয়েছে, যেটা যেভাবে পেশেন্ট প্রথমে আমাদের কাছে প্রেজেন্ট করে তার অনেক ধরনের প্যাটার্ন রয়েছে। কমপক্ষে 6 রকমের প্যাটার্ন আমরা আজকে আলোচনা করব এবং এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের কোর্স এবং লম্বা সময়ের পরে যে ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে সেগুলো আমরা ডিসকাস করব। তো কোর্স অ্যান্ড কমপ্লিকেশন আবার দুই রকমের, একটা হচ্ছে জয়েন্টের ম্যানিফেস্টেশন এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যাকচুয়ালি একটা সিস্টেমিক ডিজিজ এবং সেই সিস্টেমিক ডিজিজের কারণে এক্সট্রা আর্টিকুলার ডিফারেন্ট সিস্টেমে কিছু ম্যানিফেস্টেশন তৈরি হবে। তো লেট আস বিগিন। ফার্স্ট অফ অল আমরা প্যাটার্ন অফ অনসেট ডিসকাস করব। কি রকমের প্যাটার্ন অফ অনসেট আছে আমরা দেখি। সবচাইতে কমন প্যাটার্ন অফ অনসেট হচ্ছে ইনসিডিয়াস অনসেট, অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিস ধীরে ধীরে খুবই স্লোলি ওভার উইকস অর মান্থ প্রেজেন্ট করবে। এটাই হচ্ছে কমনেস্ট প্যাটার্ন অফ অনসেট বা কমনেস্ট প্যাটার্ন অফ প্রেজেন্টেশন। এখানে পেশেন্ট আমাদের কাছে কি নিয়ে আসবে, সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস। আমরা প্রথম লেকচারে কিন্তু আমরা ডিসকাস করেছিলাম সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস প্রিডোমিনেন্টলি ইনভলভিং স্মল জয়েন্টস অফ হ্যান্ড এন্ড ফিট, এবং কিন্তু লেস কমনলি এটা যে শুধু পলিআর্থ্রাইটিস বা নিয়ে প্রেজেন্ট করে তা না, লেস কমনলি এটা কিন্তু মনো আর্টিকুলার বা অলিগো আর্টিকুলার ইনভলভমেন্ট নিয়ে প্রেজেন্ট করতে পারে। এটা হচ্ছে কমনেস্ট প্রেজেন্টেশন, ইনসিডিয়াস অনসেট। নেক্সট, অ্যাকিউট অর ইন্টারমিডিয়েট অনসেট। এখানে আমরা বলেছি স্লো, এটা আগেরটা ছিল আমাদের ইনসিডিয়াস, কিন্তু এখানে পেশেন্ট অ্যাকিউট অর ইন্টারমিডিয়েট অনসেট, মানে অ্যাকিউট অনসেট খুবই অল্প সময়ের মধ্যে উইদিন ডেজ অর উইকস পেশেন্ট একটা এক্সপ্লোসিভ পলিআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে, অর্থাৎ ইন্টেন্স ইনফ্লামেশন, পেইন, একসাথে অনেকগুলো জয়েন্ট খুব বেশি ব্যথা হবে এবং ফুলে যাবে এবং পেশেন্ট প্রায় বেড বাউন্ড হয়ে যাবে।
এটাকে আমরা বলি অ্যাকিউট অর ইন্টারমিডিয়েট অনসেট। এবং এই ধরনের পেশেন্টদের স্মল এবং লার্জ জয়েন্ট সবগুলোই ইনভলভমেন্ট হতে পারে। হঠাৎ করে এত তীব্র ব্যথা এবং ফুলে যাওয়া হতে পারে যে পেশেন্ট আর্জেন্ট কনসালটেশন করার জন্য ডক্টরের কাছে ছুটে যেতে পারে। নাম্বার 3, palindromic rheumatism. It is a really a dramatic presentation, এবং এই ড্রামাটিক প্রেজেন্টেশনের কারণে আমরা ফিজিশিয়ানরা প্রায় পেশেন্টদেরকে রিমাটয়েড আর্থ্রাইটিস সাসপেক্ট করতে মিস করে ফেলি। কিরকম প্রেজেন্টেশন হতে পারে? এটা হচ্ছে ব্রিফ প্রেজেন্টেশন, ব্রিফ বাট ইন্টেন্স এপিসোডস অফ জয়েন্ট ইনফ্লামেশন। হঠাৎ করে অল্প সময়ের জন্য, কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য এরকম জয়েন্ট পেইন হবে এবং সেখানে ফুলে যেতে পারে, যেটা আবার অটোমেটিক সেলফ লিমিটেড নেচারে সেটা ভালো হয়ে যাবে। কখনো কখনো মাত্র একটা জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, কিন্তু যে কোনো জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে। এবং এই পেশেন্টগুলো হঠাৎ করে যে এরকম একটা গিরাতে একটা জয়েন্টে ব্যথা হলো, ফুলে গেল, আবার কয়েক ঘন্টার মধ্যে ভালো হয়ে গেল বা কয়েক দিনের মধ্যে ভালো হয়ে গেল, এ কারণে কিন্তু আমরা ডায়াগনোসিস অন্য কিছু, প্রথমে রিমাটয়েড আর্থ্রাইটিস চিন্তা না করে অন্য কিছু অনেক সময় চিন্তা করে ফেলি। তো এই ধরনের পেশেন্টদের প্রথমে কয়েকবার প্যালিন্ড্রোমিক অনসেট হওয়ার পরে আস্তে আস্তে কিন্তু পেশেন্টগুলো আবার অন্য কমন যে প্যাটার্ন গুলো আছে, যেমন আস্তে আস্তে অন্য অন্য জয়েন্ট ইনভলভ করা, পলিগার্টিকুলার প্যাটার্ন হওয়া, পলিআর্টিকুলার প্যাটার্ন হওয়া, এবং অনেক সময় ধরে থাকা, কয়েকদিন ধরে থাকা, মাসের পর মাস থাকা, এইভাবে টিপিক্যাল প্যাটার্নে রূপ নিতে পারে। কিন্তু প্রথম দিকে প্যালিন্ড্রোমিক রিউমাটিজম বলতে বোঝায় একটা বা দুটো বা কয়েকটা জয়েন্টে পেইন হওয়া বা ফুলে যাওয়া, যেটা অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যাওয়া, সেলফ লিমিটিং। তো এছাড়া কিছু নাম্বার 4 অ্যাটিপিক্যাল অনসেট আছে। মানে যেহেতু রিমাটয়েড আর্থ্রাইটিস প্রাইমারিলি একটা জয়েন্ট ডিজিজ, কিন্তু এটা জয়েন্ট পেইন সোয়েলিং না হয়ে অনেক সময় পেরিআর্টিকুলার স্ট্রাকচার ইনভলভমেন্ট নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সেটা কিরকম? পেরিআর্টিকুলার স্ট্রাকচারের মধ্যে বার্সাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। পেশেন্টের শুধুমাত্র টেন্ডিনাইটিস বা টেনোসাইনোভাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। পেশেন্টের শুধুমাত্র আমাদের মিডিয়ান নার্ভ কম্প্রেশন বা কার্পাল টানেল সিনড্রোম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। নাম্বার 5, আর্থ্রাইটিস রোবাস্টা নামে একটা টার্ম আছে। এটা কি? এটা হচ্ছে সাধারণত এল্ডারলি মেন, যারা মানে হার্ড ওয়ার্ক করেন, যাদের অকুপেশন হচ্ছে ম্যানুয়াল লেবার, যারা হাতের হার্ড ওয়ার্ক করেন, তাদের ক্ষেত্রে এই আর্থ্রাইটিস রোবাস্টাস নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে। সেটা কিরকম? পেশেন্টদের হাত এবং পায়ের যে ছোট ছোট জয়েন্ট আছে, সেখানে মার্কড ইনফ্লামেশন থাকবে, অর্থাৎ জয়েন্ট পেইন থাকবে, সোয়েলিং থাকবে, কিন্তু পেশেন্টের তেমন কোনো সিমটম থাকবে না। ফিজিশিয়ান যখন এক্সামিনেশন করে দেখবেন, তখন দেখবেন ছোট ছোট স্মল জয়েন্ট, মানে মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এগুলো সোলেন এবং হট, মানে লোকাল টেম্পারেচার আছে এবং টেন্ডারনেস আছে। কিন্তু পেশেন্টের মানে নিজের অভিজ্ঞতা থেকে পেশেন্টের মনে হবে পেশেন্টের তেমন কোনো ব্যথা নেই, কিন্তু এক্সামিনেশন করে দেখা যাবে অ্যাকচুয়ালি পেশেন্টের অনেক বেশি ইনফ্লামেশন আছে ছোট ছোট জয়েন্টে, এবং ফিজিশিয়ানের মনে হবে পেশেন্ট বিলিভফুলি আনঅ্যাওয়ার, অর্থাৎ পেশেন্ট বুঝতে পারতেছে না যে তার খুব বেশি ব্যথা হওয়া উচিত। নাম্বার 6 আমরা বলেছি যে পেশেন্টের এই রিমাটয়েড এই ধরনের প্যাটার্ন না হয়ে সম্পূর্ণ এক্সট্রা আর্টিকুলার ডিজিজ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সেটা কিরকম? বিভিন্ন জায়গাতে রিমাটয়েড নডিউল নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, এবং ফুসফুসে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। অর্থাৎ এই ধরনের পেশেন্টদের জয়েন্ট পেইন এবং জয়েন্ট ইনফ্লামেশন নাও থাকবে না, সম্পূর্ণ এক্সট্রা আর্টিকুলার ফিচার্স নিয়ে পেশেন্ট অ্যাটিপিক্যালি প্রেজেন্ট করতে পারে। এবার আমরা কোর্স এবং কমপ্লিকেশন গুলো কি কি হতে পারে, এই মানে কোর্স এবং কমপ্লিকেশন গুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি: আর্টিকুলার ম্যানিফেস্টেশন এন্ড এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন। নাও ফার্স্ট অফ অল আর্টিকুলার ম্যানিফেস্টেশন বলতে জয়েন্টের যে ধরনের সিমটম বা সাইন তৈরি হতে পারে,
আর্থ্রাইটিস থেকে আমরা সাধারণত বলি যে অ্যাক্টিভ সাইনোভাইটিস। তো সাইনোভাইটিসের কি কি ফিচার্স রয়েছে? সাইনোভাইটিসের ফিচার্সের মধ্যে জয়েন্ট পেইন থাকবে, স্টিফনেস থাকবে, জয়েন্ট সোয়েলিং হয়ে যেতে পারে এবং জয়েন্টের উপরে লোকাল টেম্পারেচার বেড়ে যেতে পারে। এখন যে জয়েন্টই ইনভলভমেন্ট হোক না কেন, সব জয়েন্টেই এরকম পেইন, স্টিফনেস, সোয়েলিং এবং রেইজড লোকাল টেম্পারেচার থাকবে। এখন উইথ দি পাসেস অফ টাইম, অনেক সময়ের ব্যবধানে যে ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে, সেই ধরনের কমপ্লিকেশন নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করতে চাচ্ছি। যেমন রিস্ট এবং হ্যান্ড, যেহেতু রিমাটয়েড আর্থ্রাইটিস মূলত বা প্রিডোমিনেন্টলি স্মল জয়েন্টকে ইনভলভ করে, তাহলে রিস্ট অ্যান্ড হ্যান্ডে যে ধরনের কমপ্লিকেশন হতে পারে সেগুলো আপনারা একটু খেয়াল করে দেখুন। যে এখানে বলা আছে যে আলনার ডেভিয়েশন অফ মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। আলনার ডেভিয়েশন অর্থাৎ ইনফ্লামেশনের কারণে একটা সময় আলনার ডেভিয়েশন অফ মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট হতে পারে, কিন্তু রেডিয়াল ডেভিয়েশন অফ দি রিস্ট জয়েন্ট হয়। অর্থাৎ কার্পাল বোনসের রেডিয়াল ডেভিয়েশন আর আমাদের ফ্যালাঙ্সের আলনার ডেভিয়েশন হয়। তাহলে এটা কেন হয়? এটার প্রত্যেকটা ড্যামেজের যখন পরীক্ষার হলে আপনাদের শর্ট কেস বা লং কেসে থাকতে পারে, তখন কিন্তু খুব রেয়ারলি মানে আমাদের যারা এক্সামিনার আছেন তারা কিন্তু ভালো নম্বর দেওয়ার জন্য বলতে পারেন যে এই ধরনের ডিফর্মিটি কেন হলো বা কিভাবে হলো। তো এখানে প্রত্যেকটি ডিফর্মিটির আমি একটা শর্ট এক্সপ্লানেশন আপনাদের জন্য তৈরি করে দিলাম। সেটা হচ্ছে আলনার ডেভিয়েশন অফ এমসিপি জয়েন্ট এবং রেডিয়াল ডেভিয়েশন অফ রিস্ট কেন হয়। এখানে আমরা বলেছি যে উইকনেস অফ এক্সটেন্সর কার্পি আলনারিস মাসল, আমাদের হ্যান্ডের রিস্ট এবং ফিঙ্গার, রিস্ট এবং হ্যান্ডের যে এক্সটেন্সর কম্পার্টমেন্টে যে 6টা মাসল রয়েছে, তার মধ্যে 6th কম্পার্টমেন্টের মাসল হচ্ছে এক্সটেন্সর কার্পি আলনারিস। এই আলনার উপর দিয়ে যে মাসল আছে আমাদের এক্সটেন্সর কম্পার্টমেন্টে, সেটাকে আমরা বলি এক্সটেন্সর কার্পি আলনারিস মাসল। এই এক্সটেন্সর কার্পি আলনারিস মাসল এবং টেন্ডন যখন এই আর্থ্রাইটিসের কারণে ইনফ্লামড হবে বা ইনজিউড হবে, তখন যেটা হবে, এই ইনফ্লামেশনের কারণে উইকনেস অফ এক্সটেন্সর কার্পি আলনারিস মাসল হবে, যে কারণে প্রক্সিমাল রো অফ দি কার্পাল বোন যেটা আলনার দিকে রেডিয়েট করবে এবং ডিস্টাল রো অফ কার্পাল বোন সেটা রেডিয়াল ডিরেকশনে ডেভিয়েট হবে এবং পেশেন্টের একটা জিগজ্যাগ ডিফর্মিটি তৈরি হবে। আমরা এরপরে ছবিতে এটা আমরা দেখাবো। এছাড়া আলনার হেড, আমরা জানি আলনা এবং রেডিয়াস এর মধ্যে দুটো জয়েন্ট, একটা এলবোতে প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট এবং রিস্টের কাছে ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট। তো এই ডিস্টাল রেডিও আলনার জয়েন্টে যে একটা রেডিয়াসের সাথে আলনার যে বন্ড, সেই বন্ডটা ইনফ্লামেশনের কারণে অর্থাৎ আর্থ্রাইটিসের কারণে উইক হয়ে যেতে পারে। সেটা কিরকম? আলনার কোলাটারাল লিগামেন্ট যেটা, সেই কোলাটারাল লিগামেন্টের ডিস্ট্রাকশনের কারণে বা লুজেনিং এর কারণে আলনার যেটা রেডিয়াসের সাথে টাইট হয়ে অ্যাডহেয়ার ছিল, সেই অ্যাডহেয়ারেন্সটা লুজেনিং হয়ে যেতে পারে। এতে কি হতে পারে? আলনার হেড যেটা, সেটা উপরের দিকে উঠে আসতে পারে, কারণ রেডিয়াসের সাথে টাইট করে এটা এখন আর অ্যাটাচ হয়ে যেতে পারতেছে না। সে কারণে আলনার হেডটি উপরের দিকে উঠে আসতে পারে, যেটাকে বলা হয় স্প্রিং আপ। যেমন পিয়ানো কি, আমরা পিয়ানোর কিতে যদি চাপ দিই নিচের দিকে, তাহলে পিয়ানোর কিটি নিচের দিকে দেবে যায় এবং একটা শব্দ হয়। আবার যদি ছেড়ে দিই, পিয়ানোর কিটি উপরের দিকে উঠে আসে। ঠিক একই রকম আলনার হেডে আমরা যদি ওরকম স্প্রিং আপ হয়ে যায়, তাহলে যদি আমরা আলনার হেডের উপরে কম্প্রেশন করি, তাহলে আলনার হেডটি নিচের দিকে দেবে যাবে এবং ছেড়ে দিলে আলনার হেডটি উপরে উঠে আসবে। এছাড়া বাটোনিয়ার ডিফর্মিটি আমরা বলেছি। বাটোনিয়ার ডিফর্মিটি কি? প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন এবং ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টের কম্পেনসেটরি হাইপার এক্সটেনশন। এটা কেন হয়? এটা হয় যখন বাটন হোলিং অফ পিআইপি জয়েন্ট বিটুইন ল্যাটারাল স্লিপস ডিউ টু রিল্যাক্সেশন অফ সেন্ট্রাল স্লিপ। আমরা প্রথম দিন ডিসকাস করেছিলাম যে এই যে এক্সটেন্সর টেন্ডন,
এক্সটেন্সর টেন্ডন গুলোর একটা ডরসাল স্লিপ থাকে এবং ডিভাইড হয়ে 2 ল্যাটারাল স্লিপ থাকে। এখন এই যে ডরসাল স্লিপ যদি আর্থ্রাইটিসের কারণে ইনফ্লামড হয় বা ডিস্ট্রাকশন হয়, তাহলে ডরসাল স্লিপের উইকনেসের কারণে প্রক্সিমাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট এর একটা ফ্লেকশন ডিফর্মিটি তৈরি হয়। এরপরে আমরা বলেছি জেড ডিফর্মিটি অফ থাম্ব। জেড যখন আমাদের থাম্বের বাটনিয়ার ডিফর্মিটি ডেভেলপ করবে, সেটাকেই বলা হয় জেড ডিফর্মিটি অফ দ্য থাম্ব। এটা কি ফ্লেকশন অফ দ্য মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট অফ দ্য থাম্ব এবং হাইপার এক্সটেনশন অফ ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট অফ দ্য থাম্ব। কেন হয়? সাবলাক্সেশন অফ এক্সটেন্সর পলিসিস লঙ্গাস ইন ভোলার অ্যান্ড আলনার ডিরেকশন। এছাড়া আরেক ধরনের ডিফর্মিটি আছে, সোয়ান নেক ডিফর্মিটি। সোয়ান নেক ডিফর্মিটি কি? এটা বাটনিয়ার ডিফর্মিটির ঠিক বিপরীত। আমরা বাটনিয়ার ডিফর্মিটিতে বলেছিলাম যে ফ্লেকশন অফ টিআইপি এবং এক্সটেনশন অফ ডিআইপি, আর সোয়ান নেক ডিফর্মিটিতে হচ্ছে জাস্ট উল্টা, এক্সটেনশন অফ দ্য পিআইপি এবং ফ্লেকশন অফ ডিআইপি। এটা কেন হয়? টাইটনেস অর কন্ট্রাকশন অফ ইন্ট্রিনসিক মাসল অ্যান্ড ইনক্রিজড পুল অ্যাট সেন্ট্রাল স্লিপ। আমাদের হাতে যে ইন্ট্রিনসিক মাসল গুলো রয়েছে, ইনফ্লামেশনের কারণে সেগুলো যখন কন্ট্রাকশন ডেভেলপ করবে, তখন সোয়ান নেক ডিফর্মিটি তৈরি হবে। এছাড়া আরো কিছু ডিফর্মিটি আছে এবং কমপ্লিকেশন আছে, সেগুলোর মধ্যে যেমন মিডিয়ান নার্ভ আছে আমাদের কার্পাল টানেলে। সাইনোভাইটিসের কারণে যখন এই ইনফ্লামড সাইনোভিয়াম যখন মিডিয়ান নার্ভকে কম্প্রেশন করবে, তখন কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। পেশেন্টের ট্রিগার ফিঙ্গার অর্থাৎ আঙ্গুলগুলো যখন পেশেন্ট ফ্লেক্স করবে, তখন এই ফ্লেক্স কন্ডিশনে আঙ্গুলগুলো লক হয়ে যাবে, পেশেন্ট আর আঙ্গুলগুলো একটু এক্সটেন্ডেড করতে পারবে না, এটাকে বলে ট্রিগার ফিঙ্গার। রাপচার অফ দি টেন্ডন হয়ে যেতে পারে। আর্থ্রাইটিস মিউটিলেন্স একটা টার্ম আছে, বা অপেরা গ্লাস হ্যান্ড। সেটা কিরকম? যদি কারো খুব বেশি ইনফ্লামেশন থাকে, সেক্ষেত্রে যেহেতু মানে খুব বেশি ইনফ্লামেশন, সেক্ষেত্রে আমাদের পেশেন্টের যে ফ্যালাংস গুলো আছে, সেই ফ্যালাংস গুলো ক্ষয় হয়ে যেতে পারে বা রিজর্পশন হয়ে যেতে পারে। এখন যদি ফ্যালাংস গুলো রিজর্পশন হয়ে যায়, তখন যেহেতু ফ্যালাংস থাকে না, তখন ওভারলাইন যে স্কিন আছে সেগুলোতে একটা ফোল্ডিং তৈরি হতে পারে এবং আঙ্গুলগুলো শর্টেনিং হয়ে যেতে পারে। শর্টেন্ড আঙ্গুল এবং তার উপরে স্কিন ফোল্ডিং ডিউ টু রিজর্পশন অফ বোন, এটাকে বলা হয় আর্থ্রাইটিস মিউটিলেন্স। তাহলে পরীক্ষার সময় কিন্তু রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট যদি লং কেসে থাকে অথবা শর্ট কেসে থাকে অথবা ভাইভা বোর্ডে কিন্তু জিজ্ঞেস করতে পারেন এক্সামিনার যে কি কি ধরনের ডিফর্মিটি হয়, বা নেম সাম ডিফর্মিটিস ইন রিমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে সেগুলো আপনাদেরকে কিন্তু এই ডিফর্মিটি গুলো বলতে হবে। কি কি ডিফর্মিটি আমরা বলেছি যে আলনার ডেভিয়েশন অফ এমসিপি জয়েন্ট, রেডিয়াল ডেভিয়েশন অফ রিস্ট জয়েন্ট, আলনার হেডের পিয়ানো পি স্টাইলয়েড হতে পারে, বাটনিয়ার ডিফর্মিটি হতে পারে, জেড ডিফর্মিটি অফ থাম্ব হতে পারে, সোয়ান নেক ডিফর্মিটি অ্যান্ড আদার। এই ডিফর্মিটি গুলোর নামগুলো বলতে হবে, এক্সপ্লানেশন না পারলেও নামগুলো কিন্তু জানতে হবে। এবারে আমরা এই কিছু ডায়াগ্রাম দেখি এই ডিফর্মিটি গুলো। দেখুন, এখানে আমাদের লেফট প্যানেলে আমরা দেখেছি যে রিমাটয়েড আর্থ্রাইটিস বা একটা টিপিক্যাল রিমাটয়েড হ্যান্ড, যেটা অনেক ধরনের ড্যামেজ তৈরি করে ফেলেছে। এখানে দেখুন যে আঙুলগুলো আলনার দিকে ডেভিয়েটেড, পেশেন্টের আঙুলগুলো আলনার ডেভিয়েশন হয়ে গেছে। কোথায়? মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল যে জয়েন্ট আছে সেখানে আলনার ডেভিয়েশন, অর্থাৎ স্ট্রেইট না, আলনার দিকে ডেভিয়েশন হয়ে গেছে। এটাকে আমরা বলবো আলনার ডেভিয়েশন অফ মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। কিন্তু রিস্ট জয়েন্টের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন যে কার্পাল বোনস গুলোর রেডিয়াল ডেভিয়েশন, অর্থাৎ রেডিয়াল ডেভিয়েশন অফ কার্পাল বোনস বাট আলনার ডেভিয়েশন অফ দি এমসিপি জয়েন্ট। তাহলে এটা একটা জিগজ্যাগ ডিফর্মিটি হলো টিপিক্যাল। এটাই হচ্ছে আমাদের আলনার ডেভিয়েশন অফ এমসিপি এবং রেডিয়াল ডেভিয়েশন, আলনার ডেভিয়েশন and radial division, ulnar division of MCP, radial division of the carpal bone. রাইট প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্টের রিস্ট জয়েন্টের দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন, তাহলে
হেড অফ দি আলনা, এটা অনেকটাই উপরের দিকে স্প্রিং আপ, মানে উপরের দিকে উঠে এসেছে, এটাকে আমরা বলি পিয়ানো কি স্টাইলয়েড। এখানে যদি আমরা কম্প্রেশন করি আলনার হেডে, তাহলে আলনার হেডটি লুজেনিং এর কারণে নিচের দিকে ডেবে যাবে, এবং আমরা যদি ছেড়ে দিই আবার আলনার হেডটি উপরের দিকে উঠে আসবে। এখানে বাটনিয়ার ডিফর্মিটি আছে। আপনারা লেফট প্যানেলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন যদি রিং ফিঙ্গারের দিকে তাকিয়ে দেখেন, বোথ রিং ফিঙ্গার রাইট অ্যান্ড লেফট, এখানে ফ্লেকশন অফ দি পিআইপি জয়েন্ট অ্যান্ড এক্সটেনশন অফ দি ডিআইপি জয়েন্ট, এই যে ফ্লেকশন অফ দি পিআইপি জয়েন্ট এবং এক্সটেনশন অফ দি ডিআইপি জয়েন্ট, এটাই হচ্ছে বাটনিয়ার ডিফর্মিটি। আবার আপনারা যদি থাম্বের দিকে তাকিয়ে দেখুন, থাম্ব, তাহলে থাম্বে আমরা কি দেখতে পাচ্ছি, থাম্বে আছে ফ্লেকশন অফ দি এমসিপি জয়েন্ট, ফ্লেকশন অফ দি এমসিপি জয়েন্ট, এক্সটেনশন অফ দি আইপি জয়েন্ট, এটা অ্যাকচুয়ালি বাটনিয়ার ডিফর্মিটির মতো, ফ্লেকশন অফ এমসিপি অ্যান্ড এক্সটেনশন অফ আইপি জয়েন্ট, এটাকে আমরা বলি জেড ডিফর্মিটি অফ দি থাম্ব। এবার রাইট প্যানেলের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখুন মিডিল ফিঙ্গারটা যদি আপনারা খেয়াল করেন, মিডিল ফিঙ্গার আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টের এক্সটেনশন এবং ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন। এই যে প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন এবং প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টের এক্সটেনশন এবং ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন, এটাকে আমরা বলি সোয়ান নেক ডিফর্মিটি, অর্থাৎ রাজহাঁসের গলার মতো। এবার অ্যাঙ্কেল অ্যান্ড ফিট, হ্যান্ড এবং রিস্টের মতো অ্যাঙ্কেল এবং ফিটেও কিন্তু ডিফর্মিটি হতে পারে যদি লম্বা সময় ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রপারলি ট্রিটেড না হয়। এখানে কি কি ধরনের ডিফর্মিটি আছে, এখানে আছে ককআপ ডিফর্মিটি আর পোলোর টো ডিফর্মিটি। এটা কেন হয়, প্লান্টার সাবলাক্সেশন অফ দি মেটাটার্সাল হেড, এখানে হ্যালাক্স ভালগাস হতে পারে, ভালগাস হ্যালাক্স মানে হচ্ছে গ্রেট টো, গ্রেট টো এর ভালগাস ডিফর্মিটি, ভালগাস ডিফর্মিটি মানে মিড লাইন থেকে ল্যাটারালি ডেভিয়েট হয়ে যাওয়া, অর্থাৎ মিড লাইন থেকে ডেভিয়েট হয়ে যাওয়া। যদি মিড লাইন থেকে গ্রেট টো অন্যান্য টো এর দিকে ডেভিয়েটেড হয়ে যায়, তাহলে কি হতে পারে, সেকেন্ড এবং থার্ড টো এই গ্রেট টো এর সাথে ওভারল্যাপ হয়ে যেতে পারে, এটাকে বলা হয় হ্যালাক্স ভালগাস ডিফর্মিটি। অ্যাগেইন অ্যাঙ্কেল জয়েন্টেরও কিন্তু অ্যাঙ্কেল ভালগাস হতে পারে। অ্যাঙ্কেল ভালগাসটা কি, ইনফ্লামেশন এবং উইকেনিং এর কারণে যে ট্যালাস এবং নেভিকুলার বোন এবং সাবটেলার জয়েন্ট আছে, সেই জয়েন্টের ইনফ্লামেশন এবং ড্যামেজের কারণে অ্যাঙ্কেল ভালগাস হতে পারে, অর্থাৎ অ্যাঙ্কেল জয়েন্ট মিড লাইন থেকে কিছুটা ডেভিয়েটেড হয়ে যেতে পারে। এছাড়া ফ্ল্যাট ফুট ডেভেলপ করতে পারে, মিড ফুট জয়েন্টের ড্যামেজের কারণে ফ্ল্যাট ফুট হতে পারে। নর্মালি ফুট কিরকম, একটা আর্চ আছে, একটা কার্ভ আছে, কিন্তু ইনফ্লামেশন এবং ড্যামেজের কারণে মিড ফুটের এটা হয়ে যেতে পারে একটা ফ্ল্যাট ফুট। আর একটা ডিফর্মিটি আছে, আমরা বলি রকার বটম ফুট। রকার বটম ফুট কি, নর্মালি আমাদের বেজ অফ দি হিল, যেভাবে যেখানে আমরা পা নিচের দিকে রাখি, পায়ের উপর যখন ভর দিই, তাহলে নিচের দিকে হিলের দিকে এটা কিন্তু একটা ফ্ল্যাট, এটা কিন্তু যখন ইনফ্লামেশন এবং সাবলাক্সেশন অফ দ্য টার্সোমেটাটার্সাল জয়েন্ট হয়, যখন অনেক বেশি ডোর্সিফ্লেকশন হয়ে যায়, তখন এটা আর ফ্ল্যাট থাকে না, তখন রকার বটম ফুট, অর্থাৎ বাচ্চাদের দোলনা যেরকম থাকে একটা কাঠের মানে একদম সরু কাঠের উপর, সেটাকে বলা হয় রকার বটম। তো ওরকম রকার বটম ফুটের মতো এটা ফ্ল্যাট না থেকে একদম ন্যারো হয়ে যেতে পারে, ডোর্সিফ্লেকশন অফ দ্য ফুট হয়ে যেতে পারে, এটাকে বলা হয় রকার বটম ফুট। এছাড়া আরো অনেক ধরনের কমপ্লিকেশন রয়েছে, যেমন রিউমাটয়েড নডিউল হতে পারে অ্যাকিলিস টেন্ডনে, অ্যাকিলিস টেন্ডন রাপচার হয়ে যেতে পারে, হাতে যেরকম কার্পাল টানেল সিনড্রোম হয়, এখানে ওরকম টার্সাল টানেল সিনড্রোম ডেভেলপ করতে পারে। এখানে আমরা কয়েকটি ইমেজ আমরা এখানে দিয়েছি, আপনারা লেফট প্যানেলে দেখতে পারেন যে ককআপ টো ডিফর্মিটি। রাইট প্যানেলের আপার ডায়াগ্রামে এখানে দেখানো হয়েছে হ্যালাক্স ভালগাস ডিফর্মিটি। হ্যালাক্স ভালগাস ডিফর্মিটি অর্থাৎ গ্রেট টো ড্যামেজ, গ্রেট টো মিড লাইন থেকে ডেভিয়েটেড হয়ে অন্যান্য ফিঙ্গারের উপরে চলে গেছে, এবং সেকেন্ড এবং থার্ড ফিঙ্গার এবং
গ্রেড টো, সেকেন্ড অ্যান্ড থার্ড টো এবং গ্রেড টো একসাথে ওভারল্যাপিং হয়ে আছে, এটাকে আমরা বলি হ্যালাক্স ভালগাস। হ্যালাক্স ভালগাস। এছাড়া নিচের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্কেল ভালগাস, অর্থাৎ অ্যাঙ্কেল জয়েন্টের ডেভিয়েশন ফ্রম দি মিডলাইন। এখন সার্ভাইকাল স্পাইন। সার্ভাইকাল স্পাইনে একটি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, এটাকে আমরা বলি অ্যাটলান্টো এক্সিয়াল সাবলাক্সেশন। সেটা কিরকম? সার্ভাইকাল 1 এবং সার্ভাইকাল 2 ভার্টিব্রার যে কমিউনিকেশন বা জয়েন্ট, এটাকে আমরা বলি অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। তো এক্সিসের যে অ্যাটলাস এক্সিসের মধ্যে যে ডেন্স, সেটার সাথে যে শক্ত কমিউনিকেশন রয়েছে বা অ্যাটাচমেন্ট রয়েছে, ইনফ্লামেশনের কারণে কিন্তু এই ডেন্স লুজ হয়ে যেতে পারে, এবং এই ডেন্স যখন সার্ভাইকাল কর্ডের উপর কম্প্রেশন তৈরি করে, সেটাকে আমরা তখন সার্ভাইকাল মায়োলোপ্যাথি বলতে পারি। তো আমাদের কি হতে পারে? সবচাইতে সিরিয়াস কমপ্লিকেশন ইন দি সার্ভাইকাল স্পাইন, অ্যাটলান্টো এক্সিয়াল সাবলাক্সেশন উইথ সার্ভাইকাল কর্ড কম্প্রেশন। এখন এরকম আমরা আদার যে জয়েন্ট গুলো আছে, লাভ জয়েন্ট, নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এমনকি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, ক্রিকো এরিটেনয়েড জয়েন্ট, স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, মেনুব্রিস্টার্নাল জয়েন্ট, এই সমস্ত জয়েন্টও কিন্তু ইনভলভমেন্ট হতে পারে, এবং এই সমস্ত জয়েন্টের ইনভলভমেন্ট হলে এখানে পেইন, সোয়েলিং, ইরেথেমা, লোকাল রেইজ অফ টেম্পারেচার এগুলো থাকতে পারে। এখন এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন আমরা খুব সংক্ষেপে একটু ডিসকাস করব। জাস্ট শুধু এনুমারেট করব যে এক্সট্রা আর্টিকুলার কি কি ক্লিনিক্যাল ফিচার হতে পারে বা কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। রিমাটয়েড আর্থ্রাইটিস একটি সিস্টেমিক ডিজিজ, এবং এটা কিন্তু সব সিস্টেমকে ইনভলভ করতে পারে। এটা কিন্তু শুধুমাত্র মাসকুলোস্কেলেটাল সিস্টেমে ইনভলভমেন্ট ইউজুয়ালি থাকে না। তাহলে সিস্টেমিক কমপ্লিকেশনের মধ্যে ফিভার, ওয়েট লস, ফ্যাটিগ, যেহেতু ইমিউনিটি কমে যায়, সাসেপ্টিবিলিটি টু ইনফেকশন হতে পারে। মাসকুলোস্কেলেটাল সিস্টেমের মধ্যে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন কি কি হতে পারে? মাসল ওয়াস্টিং হয়ে যেতে পারে, টেন্ডন আছে, টেনোসাইনোভাইটিস হতে পারে, বার্সা রয়েছে, বার্সাতে বার্সাইটিস হতে পারে, এবং বোনস থিন হয়ে যেতে পারে। বোনস গুলো থিন হয়ে গেলে সেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। এখন হেমাটোলজিক্যাল কি কি ক্লিনিক্যাল ফিচার হতে পারে? এনিমিয়া হতে পারে, থ্রম্বোসাইটোসিস হতে পারে, ইউসিনোফিলিয়া হতে পারে। লিম্ফেটিক সিস্টেমে ফেল্টিস সিনড্রোম ডেভেলপ করতে পারে। ফেল্টিস সিনড্রোম কি? নিউট্রোপেনিয়া উইথ থ্রম্বোসাইটোপেনিয়া, এটাকে বলা হয় ফেল্টিস সিনড্রোম। পেশেন্টের স্প্লিনোমেগালি থাকতে পারে, বিভিন্ন ধরনের নডিউল ডেভেলপ করতে পারে, এবং নডিউল গুলো থেকে সাইনাস, ফিস্টুলা হয়ে যেতে পারে। চোখে কি কি সমস্যা হতে পারে? ইপিস্ক্লেরাইটিস, স্ক্লেরাইটিস, স্ক্লেরোম্যালাসিয়া, এবং ড্রাই আইস বা কেরাটোকনজাংটিভাইটিস শিক্ষা হতে পারে। বিভিন্ন ভেসেলস যখন ইনভলভমেন্ট হবে, আর্টারি ভেইন, সেগুলোতে ভাস্কুলাইটিস হতে পারে। ভাস্কুলাইটিস হলে ভাস্কুলাইটিসের যে সমস্ত ফিচার্স রয়েছে, যেমন ডিজিটাল আর্টারিটিস, আলসার, গ্যাংগ্রিন, মনোনিউরেটিস মাল্টিপ্লেক্স, এবং ভিসারাল আর্টারিটিস। অনেক ধরনের কার্ডিয়াক কমপ্লিকেশন রয়েছে, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, কন্ডাকশন ডিফেক্ট, হার্টের যে ভেসেলস গুলো আছে, করোনারি ভাস্কুলাইটিস, গ্রানুলোমাটাস অ্যাওর্টাইটিস হতে পারে। লাংসে কি হতে পারে? নোডিউল, ইফিউশন, ফাইব্রোসিং অ্যালভিওলাইটিস, ব্রঙ্কিওলাইটিস, কাপলান সিনড্রোম। এরকম নিউরোলজিক্যাল আমাদের সেন্ট্রাল এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি কি হতে পারে? সার্ভাইকাল কর্ড কম্প্রেশন হতে পারে। আমরা বলেছিলাম অ্যাটলান্টো এক্সিয়াল সাবলাক্সেশন হয়ে সার্ভাইকাল কর্ড কম্প্রেশন হতে পারে। কম্প্রেশন নিউরোপ্যাথিস হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স হতে পারে। কিডনিতে অ্যামাইলয়েড ডিপোজিশন হতে পারে, যেটাকে বলা হয় অ্যামাইলয়েডোসিস। এখন ইনভেস্টিগেশন, আপনাদের শর্ট কেস, লং কেস বা রিটেন কোশ্চেনে থাকতে পারে, হাউ উইল ইউ ইনভেস্টিগেট এ পেশেন্ট উইথ রিমাটয়েড আর্থ্রাইটিস। আমরা রিমাটয়েড আর্থ্রাইটিসের ইনভেস্টিগেশনকে আপনারা তিনটি ভাগে ভাগ করে বলতে পারেন, যে ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস, এবং ইনভেস্টিগেশন ফর ম্যানেজমেন্ট, এবং ইনভেস্টিগেশন ফর ফলো আপ অ্যান্ড মনিটরিং। তাহলে প্রথমে আমরা বলেছি যে ডায়াগনোসিসের জন্য আমি কিছু ইনভেস্টিগেশন করব,
ট্রিটমেন্টের জন্য আমি কিছু ইনভেস্টিগেশন করব এবং পেশেন্টকে ফলো আপ করার জন্য বা মনিটরিং করার জন্য আমি কিছু ইনভেস্টিগেশন করব। তো এখন প্রথমে আমরা ডায়াগনোসিসের জন্য কি কি ইনভেস্টিগেশন করতে পারি। ডায়াগনোসিসের জন্য আমরা ইএসআর এবং সি রিঅ্যাক্টিভ প্রোটিন দেখতে পারি, যেগুলো কি হয়, এগুলো অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট এবং যে কোনো ইনফ্লামেশন ইনফেকশনে ইএসআর সিআরপি বেড়ে যেতে পারে। সুতরাং অ্যাক্টিভ ডিজিজে ইএসআর এবং সিআরপি বেশি থাকবে। নাম্বার 2, অটো অ্যান্টিবডি থাকতে পারে। রিমাটয়েড আর্থ্রাইটিসের সবচেয়ে কমন দুটো অটো অ্যান্টিবডি হচ্ছে রিমাটয়েড ফ্যাক্টর এবং এনটি-সিসিপি বা অ্যান্টি সাইক্লিক সাইট্রুলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি। তো রিমাটয়েড ফ্যাক্টর কত পার্সেন্ট রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টদের থাকতে পারে, যেটাকে আমরা বলি সেন্সিটিভিটি, এটা 70 to 80% পেশেন্টদের পজিটিভ থাকে। বাকি 30 to 20% পেশেন্টদের কিন্তু এটা নেগেটিভ থেকেও রিমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। তাহলে সেন্সিটিভিটি হচ্ছে 70 to 80% এবং স্পেসিফিসিটি হচ্ছে 85%। কিন্তু এনটি-সিসিপি অ্যান্টিবডির সেন্সিটিভিটি কিন্তু রিমাটয়েড ফ্যাক্টরের সিমিলার, মানে সমান, কিন্তু দেখেন যে স্পেসিফিসিটি, এনটি-সিসিপির স্পেসিফিসিটি কিন্তু অনেক বেশি, 95 to 98%। মানে হচ্ছে রিমাটয়েড ফ্যাক্টরের চাইতে এনটি-সিসিপি অ্যান্টিবডির স্পেসিফিসিটি বেশি। তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট থাকলে কিন্তু রিমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা লাইকলি। এখন এছাড়া আরো কিছু অ্যান্টিবডি আছে, যেমন রোজওয়ালার টেস্ট আমরা করতে পারি, এন্টি কার্বামাইলেটেড পি বা সংক্ষেপে এন্টি কার্পি অ্যান্টিবডি করা যেতে পারে। এছাড়া আল্ট্রাসোনোগ্রাম এবং এমআরআই করে আমরা জয়েন্টের ইনফ্লামেশন অর্থাৎ সেখানে কালেকশন বা জয়েন্ট ডিফিউশন, সেখানে সাইনোভিয়াল হাইপারট্রফি, সাইনোভিয়ামের ডপলার অ্যাক্টিভিটি, এগুলো আমরা দেখতে পারি। এখন ম্যানেজমেন্টের জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করব। আমরা ইউরিন রুটিন এক্সামিনেশন করতে পারি, একটা ফুল ব্লাড কাউন্ট করব, লিভার ফাংশন টেস্টের জন্য এএলটি করব, কিডনি ফাংশন টেস্টের জন্য সিরাম ক্রিয়েটিনিন করব, এবং আমরা হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস সি ভাইরাসের এইচসিভি করতে পারি, এবং লেটেন্ট টিবি এক্সক্লুড করার জন্য আমরা এমটি টেস্ট বা টিউবারকুলিন টেস্ট এবং চেস্ট এক্সরে করতে পারি। এখন ফর ফলো আপ এবং মনিটরিং অফ ড্রাগ সেফটি, আমরা রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট যাদেরকে আমরা ট্রিট করব, সেই পেশেন্টদেরকে 3 মাস পর পর আমরা ড্রাগের কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা, সেটা দেখার জন্য আমরা একটা সিবিসি করতে পারি। কারণ যে সমস্ত ড্রাগ আমরা ব্যবহার করব, সেই সমস্ত ড্রাগের কারণে কিন্তু ব্লাড সেলগুলো, যেমন আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, এগুলো কমে যেতে পারে। সেজন্য আমরা 3 মাস পর পর সিবিসি করব। আমরা লিভার ফাংশন টেস্টের অ্যাবনর্মালিটি হতে পারে, কারণ আমরা যে সমস্ত ডিজিজ মডিফাইং ড্রাগ ব্যবহার করব এবং এনএসআইডি ব্যথার ওষুধ ইউজ করব, সেগুলোতে লিভার ফাংশন অ্যাবনর্মাল হলো কিনা সেটার জন্য 3 মান্থলি আমরা 3 মাস পর পর এএলটি করব, এবং কিডনি ফাংশন দেখার জন্য আমরা 3 মাস পর পর সিরাম ক্রিয়েটিনিন করব। এখন এটা অনেক সময় জিজ্ঞেস করে, যদিও এই টপিকটি এখন এখানে এই যে আমরা এখন ডিসকাস করব এশিয়ার ইউলার ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া ফর রিমাটয়েড আর্থ্রাইটিস, এটা মূলত পোস্ট গ্রাজুয়েট স্টাডি এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের পরীক্ষার সময় এটা সাধারণত জিজ্ঞেস করা হয় বা রিটেন কোশ্চেনে আসতে পারে। এশিয়ার ইউলার, আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি এবং ইউরোপিয়ান লিগ অফ এগেনস্ট রিউমাটিজম, অর্থাৎ আমেরিকার ইউএসএর যে রিমাটোলজিস্টদের যে সংগঠন এবং ইউরোপের রিমাটোলজিস্টদের যে সংগঠন, তাদের একটা কম্বাইন্ড জয়েন্ট ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া আছে। এটা কিন্তু ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া না। তো এই ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়াতে 4টা কম্পোনেন্ট আছে। আমরা কখন একটা পেশেন্টকে রিমাটয়েড আর্থ্রাইটিস হিসেবে ক্লাসিফাই করব, এটার জন্য কিছু 4টা কম্পোনেন্ট আছে এবং সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে। 1 নাম্বার হচ্ছে জয়েন্ট ইনভলভমেন্ট, এবং সেই প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে আমরা কিছু পয়েন্ট দিয়ে থাকি। যেমন যদি একটা মিডিয়াম বা লার্জ জয়েন্ট ইনভলভ হয়, তাহলে স্কোর হবে 0, পয়েন্ট হবে 0। যদি 2 থেকে 10টা
মিডিয়াম বা লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে পয়েন্ট হবে 1। আর যদি স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে 1 থেকে 3টা স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হলে পয়েন্ট দিব আমরা 2। যদি 4 থেকে 10টা স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, সাথে লার্জ জয়েন্ট থাকতে পারে, তাহলে পয়েন্ট হবে 3। যদি 10-এর বেশি জয়েন্ট ইনভলভমেন্ট হয়, সেখানে যদি কমপক্ষে একটি স্মল জয়েন্ট থাকে তাহলে পয়েন্ট হবে 5। জয়েন্ট ইনভলভমেন্ট। সেকেন্ড কম্পার্টমেন্ট হচ্ছে আমাদের সেরোলজি। যদি পেশেন্টের রিউমাটয়েড ফ্যাক্টর এবং এনটিসিসিপি দুটোই যদি নেগেটিভ হয় তাহলে স্কোর হবে 0। যদি লো পজিটিভ থাকে, অর্থাৎ একটা টাইটার আছে, অ্যান্টিবডির যে টাইটার, সেই টাইটারটা 3 গুণের, নর্মালের থেকে 3 গুণের কম যদি থাকে, নর্মালের চেয়ে বেশি কিন্তু নর্মালের চেয়ে 3 গুণের কম, তাহলে পয়েন্ট হবে 2। এবং যদি হাই টাইটারে পজিটিভ থাকে, রিউমাটয়েড ফ্যাক্টর বা অ্যান্টিসিসিপি যদি হাই টাইটারে পজিটিভ থাকে, মানে নর্মালের চেয়ে 3 গুণের বেশি থাকে, তাহলে পয়েন্ট হবে 3। একই রকম যদি নর্মাল ইএসআর বা সিএসপি থাকে তাহলে পয়েন্ট হবে 0। অ্যাবনর্মাল বা রেজড ইএসআর বা সিএসপি থাকলে পয়েন্ট হবে 1। আর ডিউরেশন অফ সিমটম, যদি পেশেন্টের সিমটম ডিউরেশন 6 সপ্তাহ কম থাকে তাহলে পয়েন্ট হবে 0। এবং যদি ডিউরেশন 6 সপ্তাহ বেশি হয় তাহলে হবে পয়েন্ট হবে 1। তাহলে টোটাল স্কোর হতে পারে 10। যদি এই পয়েন্টগুলোর মধ্যে কমপক্ষে 6 পয়েন্ট পেশেন্টের প্রেজেন্ট থাকে তাহলে আমরা ওই পেশেন্টকে ক্লাসিফাই করতে পারবো রিউমাটয়েড আর্থ্রাইটিস। এখন ডিজিজ অ্যাক্টিভিটি অ্যাসেসমেন্ট, মানে পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যাক্টিভ কিনা, সেই অ্যাক্টিভিটি অ্যাসেসমেন্ট করার জন্য অনেক রকমের টুলস রয়েছে, অনেকগুলো স্কোরিং সিস্টেম রয়েছে। এই স্কোরিং সিস্টেমগুলো মূলত পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের স্টাডি। তারপরেও কখনো কখনো যদি পরীক্ষার সময় ভালো নম্বর দেওয়ার জন্য জিজ্ঞেস করে থাকে, সেই জন্য কয়েকটি টুলের নাম আমি জাস্ট উল্লেখ করেছি এখানে। এখানে একটা বলা আছে DAS28, মানে ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর ইন 28 জয়েন্ট। ওরকম SDAI, সিম্পলিফাইড ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স। এরকম CDAI, RADAI, PAS এবং র্যাপিড, সংক্ষেপে DAS28, SDAI, CDAI, RADAI, পাস, র্যাপিড। এখন এই স্কোরিং গুলো ট্রিটমেন্টের জন্য প্রয়োজন হয় এবং রিসার্চ কাজের জন্য প্রয়োজন হয়। যেমন কোনো পেশেন্টের DAS28 স্কোর যদি 2.6 অথবা এর কম হয় তাহলে আমরা বলতে পারি পেশেন্ট রিমিশনে আছে। কারণ আমাদের পেশেন্টকে যখন আমরা ট্রিট করব তখন কিন্তু আমাদের রিমিশন সংজ্ঞায়িত করতে হবে যে এই পেশেন্ট রিমিশনে আছে নাকি পেশেন্টের এখনো ডিজিজ অ্যাক্টিভ আছে, অর্থাৎ আমাদের ট্রিটমেন্ট বাড়ানো লাগবে বা কমানো লাগবে। তো রিমিশন আমরা কিভাবে বুঝবো? সেই রিমিশন বোঝার জন্য যদি DAS28 স্কোর 2.6 এর কম হয় অথবা SDAI বা সিম্পলিফাইড ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স যদি 3.3 এর কম হয় তাহলে আমরা চিন্তা করতে পারি যে আমাদের ট্রিটমেন্টে পেশেন্ট রিমিশনে আছে। এবার সংক্ষেপে আমরা একটু ম্যানেজমেন্ট ডিসকাস করব। ম্যানেজমেন্টের 3টি কম্পার্টমেন্টে আমরা ডিসকাস করব এখানে। এখানে জেনারেল প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, নাম্বার 2 নন ফার্মাকোলজিক অ্যান্ড প্রিভেন্টিভ থেরাপিস, আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। তাহলে একটা নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে এবং একটা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে। সংক্ষেপে যদি আমরা বলি, একটা জেনারেল প্রিন্সিপাল আছে এবং ট্রিটমেন্টের কম্পোনেন্ট দুটো, একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। এখন হোয়াট আর দ্য জেনারেল প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট অফ এ পেশেন্ট উইথ রিউমাটয়েড আর্থ্রাইটিস? একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টকে ট্রিট করতে গেলে কি কি জেনারেল প্রিন্সিপাল অ্যাপ্লাই করা হয়? 1 নাম্বার, ইভ্যালুয়েশন এবং অনগোয়িং কেয়ার বাই এ রিউমাটোলজিস্ট। নাম্বার 2, অ্যাচিভমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স অফ রিমিশন, অর্থাৎ একজন রিউমাটোলজিস্টের ট্রিটমেন্ট এবং তত্ত্বাবধানে থাকবেন পেশেন্ট এবং টার্গেট হবে রিমিশন। যদি রিমিশন না আসে, যদি রিমিশনে না আসেন আর্থ্রাইটিস, তাহলে এ স্টেট অফ মিনিমাল ডিজিজ অ্যাক্টিভিটি, অর্থাৎ রোগীর ডিজিজ অ্যাক্টিভিটি যত মিনিমাম করে রাখা যায়। নাম্বার 3, ট্রিটমেন্ট হবে কি? অল পেশেন্ট উইল বি ট্রিটেড উইথ ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ থেরাপি। আর যেহেতু ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ থেরাপি, এই ড্রাগগুলো আমরা যে দিব, প্রত্যেকটা পেশেন্টকেই আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের ডিজিজ মডিফাইং ড্রাগ দিব।
এখন ডিজিজ মডিফাইং ড্রাগ দিলে এই ড্রাগগুলো অনেক সময় খুব স্লোলি কাজ করে, অর্থাৎ 3 থেকে 4 মাস লেগে যেতে পারে ওষুধগুলো কাজ করতে। তো যেহেতু 3 থেকে 4 মাস পরে ড্রাগগুলো কাজ করবে বা পেশেন্টের পেইন এবং সোয়েলিং কমবে, অর্থাৎ ওষুধগুলো শুরু করার 3 থেকে 4 মাস পরে পেশেন্টের সিমটম কমবে। কিন্তু এই 3 থেকে 4 মাস পেশেন্টের কষ্ট কমানোর জন্য আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এবং গ্লুকোকর্টিকয়েড ব্যবহার করতে পারি। তো লাস্ট প্রিন্সিপাল হচ্ছে কি, রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টদের অনেক ধরনের কোমরবিড কন্ডিশন থাকে, যেমন এই পেশেন্টদের স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়, এই পেশেন্টদের অস্টিওপোরোসিসের ঝুঁকি বেড়ে যায়। তো এই কোমরবিড কন্ডিশন যেগুলো, সেগুলো কিন্তু আইডেন্টিফিকেশন ম্যানেজ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, ম্যানেজ করতে হবে এবং প্রিভেন্ট করার চেষ্টা করতে হবে। তাহলে এগুলো হচ্ছে জেনারেল প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এখন নন ফার্মাকোলজিক্যাল বা প্রিভেন্টিভ থেরাপি আমাদের কি কি আছে, সেগুলো যদি আমি সংক্ষেপে এখানে উল্লেখ করেছি যে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে পেশেন্টের এডুকেশন, মানে ডিজিজের নেচার, ক্লিনিক্যাল ফিচার, কোর্স, এগুলো আমাদেরকে পেশেন্টকে ভালো করে বুঝিয়ে বলতে হবে। নাম্বার 2, রেস্ট। যখন পেশেন্টের অ্যাক্টিভ সাইনোভাইটিস থাকবে, অর্থাৎ জয়েন্টে প্রচন্ড ব্যথা ফোলা থাকবে, সেই মুহূর্তে কিছু রেস্টের প্রয়োজন হবে। নাম্বার 3, এক্সারসাইজ। পেশেন্টের বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে, যেমন জয়েন্ট যদি আমরা মোবাইল না করি, ফ্লেকশন এক্সটেনশন না করি, তাহলে কিন্তু ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি হয়ে যেতে পারে। সেই জন্য পেশেন্টের যখনই একটু ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, তখন পেশেন্টদেরকে এক্সারসাইজ করতে বলা হবে। ব্যথা কমানোর জন্য কিছু ফিজিক্যাল থেরাপি আছে, যেমন অ্যাপ্লিকেশন অফ হিট, কোল্ড, আল্ট্রাসাউন্ড অ্যান্ড স্প্লিন্টিং। কিছু অকুপেশনাল থেরাপি রয়েছে। এই ধরনের পেশেন্টদের নিউট্রিশন অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট হতে হবে। যেহেতু পেশেন্টদের বিভিন্ন রকমের ড্রাগ ব্যবহার করা হয়, যেমন স্টেরয়েড ব্যবহার করা হয়, তাহলে পেশেন্টদের অস্টিওপেনিয়া এবং ফ্র্যাকচারের ঝুঁকি বেশি থাকবে। সেই জন্য বোন প্রোটেকশন করতে হবে আমাদের। বোন প্রোটেকশনের কিছু মেজার আছে এবং কিছু ড্রাগ আছে, যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি। রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টদের কার্ডিওভাস্কুলার রিস্ক অনেক বেশি থাকে, অর্থাৎ পেশেন্টের এমআই বা হার্ট অ্যাটাক, অ্যানজাইনা, এগুলো ডেভেলপ করার ঝুঁকি বেশি থাকে। সেই রিস্ক গুলো আমাদেরকে রিডিউস করতে হবে, যেমন স্মোকিং অ্যাভয়েড করতে হবে, পেশেন্টের ডিসলিপিডিমিয়া থাকলে ট্রিট করতে হবে, হাইপার টেনশন থাকলে ট্রিট করতে হবে, ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করতে হবে। এছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিসের সকল পেশেন্টকে ভ্যাকসিনেট করতে হবে, অবশ্যই ভ্যাকসিনেশন করতে হবে। আমরা কি কি ভ্যাকসিনেশন দিতে পারি? প্রত্যেকটি রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টদের নিউমোনিয়ার ভ্যাকসিন দিতে হবে। প্রত্যেকটি রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টদের প্রতি বছরে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনেশন করতে হবে। এছাড়া হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনেশন এবং প্রয়োজনে আমরা অন্য ধরনের ভ্যাকসিনেশন গুলো কিছু করতে পারি, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, তারপরে মেনিনগোকক্কাসের এগেইনস্ট ইনফেকশন, তারপরে হার্পিস জোস্টারের ভ্যাকসিন। এই সমস্ত ভ্যাকসিনও আমাদেরকে দেওয়ার প্রয়োজন হতে পারে বা দিতে হবে। এবার ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আমি শুধু সংক্ষেপে ড্রাগ গুলোর নাম লিখে রেখেছি। আমরা প্রত্যেকটা পেশেন্টকে ডিজিজ মডিফাইং ড্রাগ দিব। ডিজিজ মডিফাইং ড্রাগের যতদিন কাজ না করবে ততদিন আমাদের এনএসএইডি দিতে হবে, ব্যথার ওষুধ, এবং গ্লুকোকর্টিকয়েড, যেমন লো ডোজ প্রেডনিসোলন আমরা দিতে পারি। ডিজিজ মডিফাইং ড্রাগ 3 রকমের আছে। একটা হচ্ছে কনভেনশনাল ডিজিজ মডিফাইং ড্রাগ, একটা হচ্ছে বায়োলজিক ডিজিজ মডিফাইং ড্রাগ, এবং জেনাস কাইনেজ ইনহিবিটর বা সংক্ষেপে জ্যাক ইনহিবিটর। তো কনভেনশনাল ডিজিজ মডিফাইং ড্রাগ যেগুলো রিউমাটয়েড আর্থ্রাইটিসের সবচেয়ে বেশি ইউজ করা হয়, সেগুলোর মধ্যে মেথোট্রেক্সেট 25 মিলিগ্রাম প্রতি সপ্তাহে আমরা ব্যবহার করতে পারি। সালফাসালাজিন প্রতিদিন 2 থেকে 3 গ্রাম ব্যবহার করা যেতে পারে। হাইড্রোক্সিক্লোরোকুইন, লেপটোনোমাইড, অ্যাজোথ্রাইপ্লিন ইউজ করা যেতে পারে। বায়োলজিক ডিজিজ মডিফাইং ড্রাগ অনেক রকমের রয়েছে, তার মধ্যে এনটি-টিএনএফ আছে, এন্টি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, যেমন ইনফ্লিক্সিমাব, এটানারসেপ, অ্যাডালিমোমাব, সার্টোলিজুমাব, গোলিমোমাব। তারপরে এন্টি ইন্টারলিউকিন 6। আমরা বলেছি যে একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্যাথোজেনেসিসে আমরা দেখেছি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকিন 6, মানে সাইটোকাইন, ইনফ্লামেটরি সাইটোকাইন, এগুলোর কারণে ইনফ্লামেশন হয়। তাহলে আমরা এন্টি টিএনএফ দিতে পারি,
অ্যান্টি ইন্টারলিউকিন 6 যেমন টফিলিজুমাব, এটা আমরা ব্যবহার করতে পারি। রিটুক্সিমাব ইউজ করতে পারি, অ্যাবাটাসেপ্ট ইউজ করতে পারি। এছাড়া জ্যাক ইনহিবিটরের মধ্যে আছে টোফাসিটিনিক এবং বারিসিটিনিক। তো প্রথমে আমরা কনভেনশনাল ডিজিজ মডিফাইং ড্রাগ দিয়ে চেষ্টা করব যে পেশেন্টের ডিজিজ রিমিশনে যায় কিনা। যদি কনভেনশনাল ডিজিজ মডিফাইং ড্রাগ ফেল করে তখন আমরা বায়োলজিক ডিজিজ মডিফাইং ড্রাগ অথবা জ্যাক ইনহিবিটর ইউজ করব। এখন আমরা লেকচারের শেষ দিকে এসে গেছি। তো শেষ করার আগে আমরা একটু প্রগনোসিস, মানে অনেক সময় হয় কি, যখন লং কেসে আপনাদের রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট থাকবে তখন কিন্তু ভালো নম্বর দেওয়ার জন্য এক্সামিনাররা জিজ্ঞেস করতে পারেন যে ক্যান ইউ টেল মি দি প্রগনোসিস অফ দি পেশেন্ট। অনেক সময় না জানা থাকলে কোনো কথা না বলার চেয়ে কিছু কথা বলতে পারলে কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে। তো সেই ভালো মার্কস পাওয়ার জন্য আমরা প্রগনোসিসটা একটু সংক্ষেপে ডিসকাস করতে পারি। তো একটা সময় যখন প্রগনোসিস ডিসকাশন করার আগে যে কথাটা বলবো, একটা সময় আসলে ভালো ডিজিজ মডিফাইং ড্রাগ পৃথিবীতে ছিল না, আবিষ্কার হয়নি। তখন কিন্তু এই রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টদের সাফারিং ছিল খুবই করুণ, অর্থাৎ পেশেন্টদের জয়েন্ট ড্যামেজ হয়ে যেত। আমরা দেখাইছি যে বিভিন্ন রকমের ডিফর্মিটি আছে, সোয়ান নেক ডিফর্মিটি, তারপরে বাটনিয়ার ডিফর্মিটি, রেডিয়াল ডেভিয়েশন, আলনার ডেভিয়েশন, পকাক। তো তো এই যে ডিফর্মিটি গুলো কিন্তু ভালো ডিজিজ মডিফাইং ড্রাগ আবিষ্কার না হওয়ার কারণে বা সঠিক মতো অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট না হওয়ার কারণে হতো। কিন্তু বর্তমান পৃথিবীতে কিন্তু রিমাটোলজিস্টের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং ভালো ড্রাগ আবিষ্কার করার কারণে কিন্তু এই ডিজিজ মডিফাইং ড্রাগের অ্যাপ্রোপ্রিয়েট ইউজের কারণে কিন্তু এই ধরনের ডিফর্মিটি এবং পেশেন্টের সাফারিং অনেক কমে গেছে। এবং এখন কিন্তু রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টদের প্রগনোসিস অনেক ভালো। তাহলে ফার্স্ট কথাটা হচ্ছে যে উইথ দি ইউজ অফ নিউ ডিজিজ মডিফাইং ড্রাগ পেশেন্টের প্রগনোসিসে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। নাম্বার 2, পেশেন্টস হ্যাভ অ্যান ইনক্রিজ প্রিভ্যালেন্স অফ আদার সিরিয়াস ইলনেস। রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টদের কিন্তু অন্যান্য ধরনের সিরিয়াস ইলনেস হওয়ার ঝুঁকি বেশি থাকে। বিভিন্ন রকমের ইনফেকশন, রেনাল ডিজিজ, লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, যেমন লিম্ফোপ্রলিফারেটিভ কার্সিনোমা যেটা আছে, লিম্ফোমা, এগুলো কিন্তু রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টদের বেশি হয়। রিমাটয়েড আর্থ্রাইটিস is associated with an increased risk of cardiovascular disease. রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টদের কার্ডিওভাস্কুলার রিস্ক বেশি থাকে, পেশেন্টদের এমআই এবং স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। মর্টালিটি সম্পর্কে বলা হচ্ছে মর্টালিটি ইজ ইনক্রিজ টুফোল্ড ইন পেশেন্টস উইথ রিমাটয়েড আর্থ্রাইটিস। অর্থাৎ রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টদের কিন্তু সাধারণ পপুলেশনের সাইডে ডবল বেশি মৃত্যুর ঝুঁকি থাকে। তাহলে সংক্ষেপে আমাদের প্রগনোসিস এতটুকুই ডিসকাস করলাম আমরা। তো আজকে আমাদের রিমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে আমরা কিন্তু একটা ব্রিফ ডিসকাশন করলাম। আমরা এই লেকচারের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে ক্লাস করছেন, ছাত্রদের সবাইকে ধন্যবাদ।